নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভ্লগে তোমরা দেখে থাকবে আমরা বাড়ি চলে এসেছি। আর যেহেতু গত 1 মাস আমার মা আমাদের সাথে ছিল, তাই মা যেহেতু আমাদের এখানে আছে, মানে আমরা যেহেতু শ্বশুরবাড়িতে চলে এসেছি, তো বাবা কিন্তু সকালবেলায় উঠেই গতকাল রাত্রি মোটামুটি 12টা নাগাদ আমরা বাড়িতে পৌঁছাই। তো আজকে কিন্তু সকাল নাগাদ বাবা আবার চলে এসেছে। সকাল না, সরি, এখন বাজে মোটামুটি ওই দুপুর 1টা-1:30টা মতো। এখন কিন্তু বাবা এসেছে মাকে নিতে। এবার 1 মাস বাড়িতে ছিল না মা যেহেতু, তো মায়েরও একটা বাড়ি যাওয়ার প্রতি টান হয়েছে। আর বাবারও তো 1 মাস ধরে একা একা আছে, ঘর দৌড় জানি না কেমন নোংরা কীভাবে কী রেখেছে, সত্যি ভগবান জানে। মা তো অনেক টেনশানে আছে। তো যাই হোক, ছেলে দেখো এদিকে বাবা বললো যে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অনেক দিন পর বাবাকে পেয়েছে ও, মানে দাদাকে পেয়েছে, ও তো অনেক খুশি। আসার সঙ্গে সঙ্গে কিন্তু মারামারি খেলা সব কিছুই শুরু হয়ে গেছে। তো বাবা বললো চল আমি একটু তোকে ঘুরে নিয়ে আসি। এবার ও কিন্তু মা চলে যাওয়ার সময়, মায়ের সাথে যেহেতু 1টা মাস পুরো ও ছিল, এবার মা চলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছে, অনেক বলার বাইরে। তো এইদিকে তারপরে কিন্তু অনেক দিন আমি কোনো রকম ব্লগ বানাইনি। বাড়িতে এসে প্রচুর কাজ ছিল, তোমরা জানোই যে কত রকম প্যাকিং আমরা করে এনেছিলাম। এবার সেগুলো খুলে আবার বাড়িতে নতুন করে সেট করা, এটাও একটা ঝামেলা। তো কি হয়েছে, ওই সব প্যাকিংয়ের কাজ কাম করতে করতেই না সময় কোন দিক দিয়ে চলে যেত। আর তার সঙ্গে শর্ট ভিডিওর কিছু কাজ ছিল, তো সেগুলো করতে করতে সময় চলে যেত, ব্লগ কিন্তু একদমই শ্যুট করতে পারিনি। তো আজকে নতুন করে কিন্তু আবার ব্লগ করা শুরু করলাম। আর শ্বশুরবাড়িতে এই প্রথম আমি ব্লগ করছি, এর আগেও করেছিলাম, তখন তো এই চ্যানেলে করিনি। এই চ্যানেলে আজ কিন্তু প্রথম শ্বশুরবাড়ি থেকে আমি ব্লগটা বানাচ্ছি। আর এদিকে বাড়িতে এসেও কিন্তু হাজব্যান্ডের শান্তি নেই, কি বলবো। এদিকে আসা কিন্তু 4-5 দিন হলো। এবার ওই প্যাকিংয়ের জিনিস নিয়ে ও আমার সাথে সাথে অনেক হেল্প করেছে। তা তো একটা কাজ আছে। এবার আমাদের সব থেকে বড় টেনশন, ছেলেকে কোথায় অ্যাডমিশন দেওয়াবো। এবার আমি কি আদৌ যাব কি যাব না, মানে আমার হাজব্যান্ডের সাথে নতুন জায়গায় যাব কি যাব না, নাকি ছেলেকে নিয়ে কোথাও একটা সেটেল হয়ে যাব, সেটা নিয়ে আমরা ভীষণ টেনশানে আছি, বলে বোঝাতে পারবো না। 2 দিন আগেই কিন্তু হাজব্যান্ড আমাদের এখানেই, যারা আর কি আমাদের বাড়ির আশেপাশেই থাকো তোমরা জেনেই থাকবে, আমাদের বাড়ি যেহেতু করিমপুরে। এবার করিমপুরে কিন্তু একটাই ভালো স্কুল এখন ইংলিশ মিডিয়ামে, সেটা হলো কেবি বা সেন্ট স্টিফেন স্কুল একটা, যেটা হাজব্যান্ড গিয়েছিল যেখানে খোঁজ নিতে। তো সেখানে গিয়ে আমরা রিভিউ যেরকম পেয়েছি, আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি। স্কুলটাকে খারাপ বলবো না, কিন্তু আমাদের মনের মতো না। স্কুল কিন্তু ভালো, কোনো স্কুলকে খারাপ বলা যাবে না। এবার সেটা কিন্তু আমাদের মনের মতো হয়নি যেরকম আমরা চেয়েছিলাম। তো ওখানে কিন্তু হাজব্যান্ড ফর্মও তুলে নিয়ে চলে এসেছে। আর ফর্মের দাম কিন্তু 300 টাকা। ফর্ম তুলে নিয়ে অলরেডি চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে বাড়িতে অনেক ডিসকাস করে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, ওই স্কুলে অন্তত আমরা ভর্তিটা আপাতত করব না, ইংলিশ মিডিয়ামেই করব, কিন্তু ওখানে করব না। এবার আমাদের অনেক রিলেটিভস আছে, তো তারা কিন্তু ছেলেদের পড়ার জন্য, মানে বাচ্চাদের পড়ার জন্য এখান থেকে, নিজের গ্রাম থেকে দূরে কোথাও চলে গেছে। এবার একটা কথা বলি, সবার ভাগ্য সবার পরিস্থিতি কিন্তু একদম আলাদা হয়। আমার হাজব্যান্ড যেমন আর্মিতে আছে, কারোর হাজব্যান্ড হয়তো বিএসএফে থাকে, কারোর হাজব্যান্ড বাড়ির বাইরে কোথাও কাজ করে। তো কি হয়, আমরা যারা আর্মি ওয়াইফ, তাদের কি হয়, আমাদের পোস্টিংগুলো না খুব কষ্টদায়ক একটা পোস্টিং হয়। এই ধরো 1 বছর 2 বছর একসঙ্গে থাকলাম, তারপরে 2 বছর হয়তো ভালো পোস্টিং এলো না, বাড়িতে থাকতে হলো। তারপরে আবার হয়তো 1 বছরের জন্য কোথাও কোয়ার্টার পেলাম, কোথাও হয়তো 3 বছরের কোয়ার্টার পেলাম, কোথাও হয়তো পেলামই না। এই একটা এমন সমস্যা, বিয়ের আগে তো এসব বুঝতামই না, এখন বিয়ে হওয়ার পর বুঝছি। বাপরে, আমি সত্যি কথা বলবো, একটা কথা বলবো, যারা ছেলে মেয়েকে কষ্ট দিতে চাও না, মানে যারা নিজেদের ছেলেকে কষ্ট দিতে চাও না, আজকালকার দিনে কি বলবো, নিজের মুখ ফুটে বলতে হয় না। ফৌজের চাকরিতে কিন্তু অনেক কষ্ট, যে চাকরি করবে সে তো কষ্ট পাবেই। এবার যারা ওয়াইফ হবে, যারা সন্তান হবে, তাদের তো আরোই কষ্ট হবে। এই যেমন আমরা এমন একটা টানাপোড়েনে আছি যে হাজবেন্ডের সঙ্গে যাবো কি যাবো না, স্কুলে ভর্তি করাবো কি করাবো না। এবার আমি যদি এখানে সেটেল হই, তাহলে কিন্তু আমি হাজবেন্ডের সঙ্গে থাকতে পারবো না। ওই বছরে 3 বার আসবে, তার মধ্যেই 20 দিন 25 দিন, 20 দিন 25 দিন এমন করে কিন্তু ছুটি কাটাবে। আর পুরো পড়ার দায়িত্ব, সংসারের কাজ, এই ভিডিওর কাজ সব কিন্তু আমার উপর চাপ চলে আসবে। এবার হাজব্যান্ডের সঙ্গে গেলে কি হবে, হাজব্যান্ডের সঙ্গে থাকা হবে, কিন্তু ছেলেটা আমার ঠিকঠাক মানুষ হবে না। মানে একবার এই স্কুলে, একবার সেই স্কুলে, 3 বছর পর পর স্কুল পাল্টাবে, ওর পরিবেশ পাল্টাবে, টিচার পাল্টাবে, সব মিলে না একটা কেমন একটা ব্যাপার হয়ে যাবে। এবার তোমরাই বলো তো, সত্যি করে তোমরা কমেন্ট করে বলো, আমি কি করব? আমি ছেলের ভবিষ্যতের জন্য কি আমি কোথাও সেট হয়ে যাব, মানে একটা স্কুলে পড়াবো সেরকম জায়গায় আশেপাশে কোথাও সেট হয়ে যাব, নাকি হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে থাকবো? এবার আমি তো
অনেকবার এরকম ইচ্ছে প্রকাশ করেছি যে ছেলের পড়ার জন্য আমি আর বাইরে কোথাও যাব না। এবার যারা বাদবাকি আর্মি ওয়াইফরা আছে, যাদের সঙ্গে আমরা ছেলের পড়া নিয়ে কথা বলেছি, তারা কিন্তু অনেকে আমাকে এই কথাটাই বলেছে, ছেলে এখন ছোট আছে, তুমি যাও, হাজব্যান্ডের সঙ্গেই যাও। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আমি ঠিক কী করব। এবার তোমরা কমেন্ট করে বলো তো আমার ঠিক কী করা উচিত, যে আমি কি ছেলের স্কুল নিয়ে কোথাও একটা সেট হয়ে যাব, নাকি হাজব্যান্ডের সঙ্গে যাতায়াত করতেই থাকবো। তাতে কার কোনটায় কষ্ট হবে, কি হবে না হবে, মানে আমরা এখন এমন একটা সিচুয়েশানে আছি বলে বোঝাতে পারবো না। তো ওইদিকে হাজব্যান্ড কিন্তু, যেহেতু করিমপুরের স্কুলটা আমাদের পছন্দ হয়নি, একেবারেই পছন্দ হয়নি, তো হাজব্যান্ড কিন্তু ওইদিকে গেছে, ওই মোটামুটি অনেক দূরে কলকাতা সাইডে গেছে স্কুলের খোঁজ নিতে। সেখানে আমাদের 2-3টে রিলেটিভ আছে, তারা থাকে। এবার তাদের ভাগ্যটাও বলি, তারা কিন্তু এত বছর সবাই হাজব্যান্ডের সঙ্গেই ছিল, মানে আমাদের যারা রিলেটিভ তারাও কিন্তু আর্মিতেই আছে। এবার তারা কিন্তু এতদিন হাজব্যান্ডের সঙ্গেই থাকতো বা বাইরে ভাড়া থাকতো। তাদের বাচ্চাগুলো না সব বড় হয়ে গেছে, কেউ কলেজে পড়ে, কেউ মাধ্যমিক দেবে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে। এবার তাদের সিচুয়েশানগুলো না খুব আলাদা। এবার তাদের হাজব্যান্ডরা না রিটায়ার করে বাড়ি চলে এসেছে, বাড়ি চলে এসে তারপর তারা কোথাও গিয়ে সেট হয়ে গেছে, কলকাতা সাইডে, কল্যাণী সাইডে সেট হয়ে গেছে। এবার আমার ক্ষেত্রে কী হচ্ছে, আমার হাজব্যান্ড তো এখনও চাকরি ছাড়ার মতো বয়স হয়নি, আর আমার ছেলেটাও কত ছোট। এবার একা একা গিয়ে থাকাটাও ভীষণ একটা মুশকিল ব্যাপার। তো আমরা এই নিয়েই তো ভীষণ টেনশানে আছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার ঠিক কী করা উচিত। তো যাই হোক, এদিকে সকাল থেকে কিন্তু অনেক কাজ, হাজব্যান্ড বাড়িতে নেই, তো ভাবলাম আজকে ঘর দোর সব গোছাবো। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু সকাল থেকে 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছি, কারণ এই যে 4-5 দিন পর থেকে কি হবে না হবে, স্কুল নিয়ে কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, সেই নিয়ে কিন্তু ভীষণ টেনশানে আছি। তাই ভাবলাম যে শাশুড়ি মাকে বললাম, তুমি ওদিকে রান্না করে নাও, আমি এদিকে মানে উনানে শাশুড়ি মা রান্না করতে গেল, আমি এদিকে কিন্তু রান্নাঘরে আমার 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে টুকটাক থাল বাসন ধোয়া, রান্নাঘরটা পরিষ্কার করে দেওয়া, এইসব কাজ তো করতেই আছি। আর সকালে কিন্তু ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, নর্মাল করে ম্যাগিটা করে দিয়েছিলাম। আর এখন কিন্তু মোটামুটি 11টা বেজে গেছে, ওকে এখন একটু দুধ খাইয়ে দিলাম। আর আমি কিন্তু ভিডিওর জন্য একটা ম্যাগি বানিয়েছিলাম, সেটাই আমি খেয়ে নিলাম। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তাই আমি কিন্তু মাকে বলেছিলাম যে সকালের খাবার বানানোর অত ঝামেলা করতে হবে না, একবারেই রান্না করে নিও। গতকালকে ও গেছে, আজকে যেহেতু বাড়িতে ফিরবে, এবার রান্নাটা দুপুর দিকে করো, ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তাহলে খেয়ে একটু শান্তি পাবে। আর এই সকালে রান্না করে না গরমে খাবার দাবার ঠিকঠাক থাকতে চাইছে না। তো কি হয়েছে, শাশুড়িমা বললো ঠিক আছে, তুমি যখন ম্যাগিটা খাও, তাহলে আমরা রুটি আছে সেগুলো, দই টই বসানো আছে সেগুলো দিয়ে খেয়ে নেব। এবার তোমরা বুঝতে পারছো বাড়িঘরের অবস্থা ঠিক কতটা খারাপ হয়ে গেছে। এবার ওখান থেকে এসেছি, এত জিনিসপত্র এনেছি, সেগুলো না এখনও সেট করে উঠতে পারিনি। 4-5 দিন আসা হয়ে গেল, যত জামা কাপড় আমরা প্যাকিং করেছিলাম সব কিন্তু কেচে ওখান থেকে পাঠিয়েছিলাম, আবার কিন্তু সব কেচে ভাঁজ টাজ করে গুছিয়ে গেছে, আবার কিন্তু ঘরে তুলছি। কারণ যতই কাঁচা থাক, ওই যে প্যাকিংয়ের মধ্যে এসেছে, কোথায় দিয়ে এসেছে, ধুলো পড়েছে, সেই ভেবেই কিন্তু আমরা সব আমি কেচে নিয়েছি। এবার দেখো প্রচুর জামা কাপড় আমি কিন্তু কেচেছিলাম। এই যে দেখো, ছেলে ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ করে দেয়। এদিকে জানালাটা দেখছি লাগিয়ে কখন রেখে দিয়েছে, একেই তো গরম, মানে গরমে বিরক্তি লাগছে, তার উপর কিন্তু ছেলের জ্বালা কী আর বলবো। আর এদিকে ঘরের মধ্যে কিন্তু প্রচুর নোংরা করে রেখেছে। এখন কিন্তু সব কাম সেরে উঠতে বেজে গেছে 12টা। আমার কিন্তু ভিডিওর কাজে একটু বাকি আছে, তবুও ভাবলাম যে আগে আমি ঘরটা গুছিয়ে, এই যে চেয়ারের উপর আর সোফার উপর কিন্তু সব জামা কাপড়গুলো আমি কেচে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর ছেলে এই যে আসছে, সোফার ওপরটা ডলছে, ওইদিকে ডাইনিংয়ে আমার জিনিসপত্র তো আছেই, রান্নার প্রচুর জিনিসপত্র আছে, তার সাথে কিন্তু প্রচুর বই খাতা সব কিছু, খেলনা সব কিছু গুছিয়ে মানে ছিটিয়ে রেখেছে। আর এদিকে দেখো গরমে কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসে বাড়িতে এসে আমি কিন্তু গরমে পাগল হয়ে যাচ্ছি, একটু করে কাজ করছি, একটু করে এসে কিন্তু ফ্যানের তলায় বসছি, এত পরিমাণ কিন্তু এখানে গরম। আর এদিকে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগেছে আমার ঘরটা মোটামুটি সেট করতে, মানে পুরোপুরি এখনও জিনিসপত্র ঠিকঠাক করবো না, কারণ কি করব না করবো বুঝে উঠতে পারছি না। জিনিসপত্র কোনো রকম সাইডে এইভাবে সেভাবে রেখে দিচ্ছি। তো এই দেখো জামা কাপড়গুলো, সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু আলমারি নেই, তাই এরকম প্রবলেম একটু হয় যখন বাড়িতে আসি। আর যেহেতু এখানে থাকা হয় না, এই যে 6-7 বছর হলো বিয়ে হওয়া, আমি কিন্তু বাড়িতে থাকিনি বললেই চলে, খুব জোর 4 থেকে 5 মাস কিন্তু শ্বশুরবাড়িতে থেকেছি। এবার আলমারিটার না খুব একটা সেরকম দরকারও হয় না, এবার যখন ছুটিতে আসি তখন ভাবি নেব, কিন্তু কোনো না কোনো কারণে না নেওয়া হয়ে ওঠে না। আর এদিকে দেখো টুকটুক করে সব কিছুই গুছিয়ে নিলাম, একদম অগোছালো হয়েছিল, আমার একদম ভালো লাগছিল না। প্রথমে ভেবেছিলাম যে ভিডিওর যেটুকু কাজ বাকি আছে সেটুকু করে নিই, আর সকালবেলায় ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তখনও কিন্তু পড়তে বসাটা ওর হয়নি। মানে ফ্যামিলির সঙ্গে থাকলে না এই একটা সমস্যা হয়, যখন হয়তো পড়তে বসলো, ও হয়তো পড়তে চাইছে না, কান্না করছে, আমি হয়তো বকা দিলাম, ফ্যামিলির কেউ এসে
এসে তাকে কোলে নিয়ে চলে গেল অন্য কোথাও। এইভাবে কিন্তু পড়াটা বাড়িতে থাকলে সত্যিই হয় না। তোমরা অনেকেই এই ব্যাপারটা বুঝবে। মানে একটা সত্যি কথা বলতে কি, যখন মায়েরা পড়ায় না বাচ্চাদেরকে, যখন মায়েরা পড়াবে তখন কিন্তু অন্য কারণ না আসাটাই ভালো, তাহলে কিন্তু বাচ্চাটার পড়া হবে না। তো যাই হোক, ও কিন্তু এদিকে এখন খেলা করছে আর আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে দেখো আমি কিন্তু সব জিনিসপত্র সাইডে রেখে দিয়েছি। এই ঘরটা খুব একটা ইউজ হয় না, এটা শ্বশুরমশাই শাশুড়িমায়ের ঘর, কিন্তু ওরা খুব একটা ঘরের মধ্যে থাকে না, ডাইনিংয়েই বেশিরভাগ টাইমটা থাকে। শাশুড়িমা রাত্রিবেলাতেই থাকে। পুরো ঘরে কিন্তু আমার জিনিসপত্র আর কত যে থালা বাসন হয়েছে দেখো, অর্ধেক কিন্তু বের করাও হয়ে গেছে আর অর্ধেক কিন্তু এখানে রাখা হয়েছে। তো ছেলের দিকে খেলা করুক, আর ঘরের লাইটটা জ্বলছিল, ভাবলাম অফ করে দিই। আর এখন কিন্তু বেজে গেছে মোটামুটি 1টা মতো, আর যত বেলা যাচ্ছে তত কিন্তু গরমটা বাড়ছে। এদিকে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর স্নান তো আমি ঘুম থেকে উঠেই করি, সকাল সকালে করে ফেলি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর যেহেতু শাশুড়িমা একা একা সব তরকারি মরকারি কেটে একা একা রান্না করছে, তো আমার খারাপ লাগছিল, যদিও আমিও বসে নেই। আমিও সকাল থেকে 3টে ভিডিও বানিয়েছি আর টুকটাক থাল বাসন ধোয়া, ঘর গুছোনো, ঝাড় দেওয়া সব কিছুই করছি। তবুও খারাপ লাগে একা একা যদি শাশুড়িমা রান্না করে। তো আমি ভাবলাম যে রান্না করার পর, খাওয়া দাওয়ার পর অন্তত আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। এবার শাশুড়িমা যেহেতু উনানে রান্না করেছে, তো কড়াইটা একদম মানে পুড়ে গেছে, আর আজকে যেহেতু মোচা রান্না হয়েছিল তো একদম পুড়ে গেছে। তাই মাকে বললাম যে আমি ভালো থালা বাসনগুলো আমি একদম মেজে ধুয়ে দিচ্ছি, তুমি শুধু কড়াইটা মেজে নাও। তো মায়ের দিকে কড়াইটা মাজছে, আমি কিন্তু থালা বাসনগুলো সব ধুয়ে আবার স্ট্যান্ডে রেখে দিয়েছি। আর এখন এই যে বেজে গেছে মোটামুটি 1:30 2টো মতো বাজতে চললো। এবার আমার টেনশন শুরু হয়ে গেছে যে 2টোর মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আর যারা আমার কালকে শর্ট ভিডিও দেখেছো তারা দেখে থাকবে যে আমার 2:30টার সময় কিন্তু শর্ট ভিডিও আপলোড হয়েছে, কিন্তু আমি দিই 2টোর সময়। আর এত গরম লেগেছে কি আর বলবো তোমাদের, মানে ফ্যানটা চালিয়ে আমি কিন্তু আরাম করে এখানে বসলাম, এখন লিখবো, ভয়েস করব, তারপর কিন্তু ছেলেকে ঘুম পাড়াবো। আর এখন মোটামুটি বিকেলবেলা 4টে মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, 4টে না সরি 5টা মতো বাজে। ওদিকে হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো আর 1 ঘন্টা মতো আসতে বাকি। তো দেখলাম যে ফ্রিজে সব তরকারিগুলো রাখা আছে, মানে এখন না এমন একটা মানে পরিস্থিতি এসেছে যে সকালে রান্না করছো, যে 12টা 1টার সময় যদি তুমি রান্না করো, বিকেলবেলায় অবধি যদি তুমি বাইরেই খাবার দাবার রেখে দাও, তাহলে কেমন একটা হয়ে যায়, ভাতটা তো একদমই নষ্ট হয়ে যায়। তো সব কিছুই কিন্তু বের করে রাখছি। আর ভাতটা বের করতে গিয়ে মনে হলো যে না, ওদিকে তো ভাতটা বসিয়েই দিয়েছি। হাজব্যান্ড আসছে যেহেতু 2 দিন পর বাড়িতে আসছে, তো একটু গরম গরম ভাত না হলে ভালো লাগে না, আর এই বিকেলবেলায় আবার ঠান্ডা ভাত খাবে, তাই কিন্তু ওদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারিগুলো না সব শুকনো তরকারি, সেগুলো আর গরম করা যাবে না, সেজন্য কিন্তু বের করে রাখলাম, 1 ঘন্টার মধ্যে কিন্তু আবার গরম হয়ে যাবে। আর ছেলের জন্য দুধটা বের করলাম, দুধটা একটু গরম করে ওকে খাইয়ে দেবো। এদিকে কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিলাম, আর সাইডে কিন্তু ভাতটাও বসানো আছে, ভাতটা এখন ফুটছে। আর ওদিকে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। এবার আমার ছেলে কি বলতো, ও কিন্তু দুপুরবেলায় ওই মোটামুটি 1:30 2টো বাজলেই না কোলের মধ্যে নিলেই ঘুমিয়ে যায়, মানে ঘুমানোর কোনো জ্বালা নেই। এবার বিকেলবেলায় কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। এই যে দেখো কতক্ষণ হলো, 10-15 মিনিট হলো ঘুম থেকে তুলেছি, মুখ টুক ধুয়ে দিয়েছে, তাও কিন্তু ওর এখনও ভালো লাগছে না, মানে মুডটা এখনও ঠিক হয়নি, মনটা খারাপ করে এখানে শুয়ে আছে। উপর থেকে ওর বাবা বাড়িতে নেই, তারপর ওর না মানে মায়ের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য ওর মনটা খুব খারাপ করছে। প্রত্যেকবার আসার 2-3 দিন পরে কিন্তু মায়ের কাছে চলে যায়, কিন্তু এবার যেতে পারিনি, কারণ এই যে বুঝতেই পারছো সব জিনিসপত্র সব কিছু আনা হয়েছে, প্রচুর চাপ। আর ও কিন্তু সকাল থেকেই, যেহেতু ওর বাবাকেও পাচ্ছে না, তো সকাল থেকেই কান্না করছে দিদুন বাড়ি যাব, তাই কিন্তু মনটা খারাপ হয়ে আছে। তো ওকে কিন্তু এদিকে দুধটা খাইয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের গাছের অনেকগুলো কলা, মানে অনেক দিন থেকে খাওয়া হচ্ছে, তবুও প্রচুর, যেহেতু 1 ছড়ি কলা ছিল, এবার একসঙ্গে সবগুলো পেকে গেলে তো সবগুলো খাওয়া হয় না, তাই লাস্ট যে কয়েকটা কলা ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই শাশুড়ি মা এদিকে কিন্তু কলার বড়াও করতে শুরু করে দিয়েছে। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, আর দুধটা কিন্তু ঠান্ডা মানে করতে বসিয়ে দিলাম। এবার এইগুলো কিন্তু আমি আবার করতে বসেছি, মানে দুধটা ঠান্ডা করতে করতে আমি শাশুড়ি মাকে বললাম তুমি ভাতটা উল্টে দাও, ততক্ষণ আমি কিন্তু কলার বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এটা বলে কিন্তু আমি বিপদে পড়ে গেছি, এই গ্যাসের কাছে তেল, গরম তেলের কাছে দাঁড়িয়ে ওই খাবারগুলো করতে যে কি গরম লাগছে। দেখো সেই কোরিয়ান ফেস প্যাকগুলো হয় না, সবাই যারা আর কি ভিডিওতে অ্যাড দেয়, তাদের মুখগুলো যেমন চকচক করে, আমার কিন্তু এমনি ঘেমে তা কিন্তু চকচক করছে, এত পরিমাণ গরম, মানে এই গরমেই এই অবস্থা, তাহলে আর 1-2 মাস পরে কি হবে তাহলে ভেবে দেখো, এতটা গরম পড়ছে এখানে। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি সব বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তেলটা ঢেকে দেবো, না হলে আবার কিছু নোংরা পড়ে যাবে। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তেলটা আর বড়াটা কিন্তু এবার ঢেকে দেবো। তারপর কিন্তু এদিকে আসতে হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো আর 15-20 মিনিট মতো আসতে বাকি আছে। তাই আমি কিন্তু ওর জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে, মনের মধ্যে কিন্তু একটা তাড়া শুরু হয়ে গেছিলো। আর কালকে থেকে ও যাওয়ার পরে, গতকাল যখন ওর বাড়ি থেকে বেরিয়েছে, ভোরবেলায় বেরিয়ে গেছিলো, তারপর থেকেই মনে হচ্ছিলো যেন কেমন যেন মনে হচ্ছিলো যে ও চাকরির জায়গায় চলে গেছে, আমি আবার একা হয়ে গেছি, একদম ভালো লাগছিলো না বাড়িতে। আর এখন কিন্তু ঘরের সামনেই বসে আছি, হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।